অ্যাস্ট্রো দিশা। জন্ম, মৃত্যু এবং বিবাহ ঈশ্বরই জানে কার হাতে লেখা থাকে। আর এই প্রবাদ বাক্য আমরা প্রায় ছোটবেলা থেকেই শুনে এসেছি যে এই তিনটে কার কবে ঘটবে কেউ জানি না। জন্ম আমি যেদিন জন্মেছি সে তো হয়েই গেল, কিন্তু মৃত্যু কবে হবে জানি না। বিবাহ কার কোথায় হবে, কিভাবে বিবাহ জানা যায়? যার যেখানে আছে সে একদিন তার সাথে ঠিক মিলিত হবে, কিন্তু এটুকু জানি যে সব উপর থেকে সুনির্দিষ্ট থাকে। তাহলে আমাদের জানতেই হয় যে আমার বিয়েটা বা আপনার বিয়েটা বা আজকের আলোচ্য বিষয় যেটা, বিয়েটা ঠিক কোথায় হবে এবং কিভাবে হবে। আপনি বা আমি বা যারা কন্যাদায়গ্রস্ত বা পুত্র দায় হয় না যদিও, তবুও সপাত্রী বা সপাত্র তো এত সহজে পাওয়া যায় না। আপনার মনের মতো হবে এমন তো সবসময় জোটে না, যার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। ঘটক আছে, এখন আবার নতুন জিনিস হয়েছে, সেটা হলো ইলেকট্রনিক্স মিডিয়া, অর্থাৎ ম্যাট্রিমনি সাইটগুলো প্রায় দফা রফা, সমস্ত জায়গায় বিজ্ঞাপন, সমস্ত জায়গায় যোগাযোগ ব্যবস্থা চলছে। যদি কোনো একটা ভালো হয়ে যায় তাহলে এই দায় থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এবং ভবিষ্যৎ প্রোগ্রাম বা প্ল্যানিং গুলো সঠিকভাবে সাজানো যাবে। এর জন্য অর্থ ব্যয় তো অবশ্যই হবে, সেই সঙ্গে সময় ব্যয় আছে, অনেক কিছু চলতে হবে। তারপরে অনেকেই ভুক্তভোগী আছেন যারা বহুদিন এই করেও কিছু হলো না। পরে দেখা গেল যে হয় হলোই না, অনেকদিন পরেও বিয়েটাই হলো না, আর না হলে দেখা গেল যে বিয়েটা হলো, দেখা গেল খোকা বা খুকির আগে থেকেই যোগাযোগ ছিল, সেখানেই হয়ে গেল, বা অন্য কোনো উপায় হলো, বা পাড়ার একজন অন্যভাবে রিলেশন এলো, সেখানে বিয়েটা হয়ে গেল। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো যদি আমরা আগে জেনে যাই যে আমার বিয়ে বা আমার ছেলের বিয়ে বা আমার মেয়ের বিয়ে বা আমার রিলেটিভের বিয়ে ঠিক কিভাবে হবে, অর্থাৎ অ্যারেঞ্জ হবে না লাভ ম্যারেজ হবে নাকি অন্য কোনো ব্যাপারে। অ্যারেঞ্জ হলেও তার অনেকগুলো সাইড থাকে, অনেকগুলো দিক থাকে। কোথাও বাধ্য হয়ে বিয়ে করতে হয়, এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়। কোথাও প্রফেশনাল ক্ষেত্রে যোগাযোগ হয়ে বিয়ে হয়, কোথাও পাড়া প্রতিবেশীর সাথে বিয়ে হয়, মানে পাড়ার আশেপাশে। তো এই ব্যাপারটা আজকে আমরা পুরোটা ডিসকাস করব, যাতে আমাদের এই কোথায় বিয়ে হবে, কিভাবে বিয়ে হবে, সেই হ্যাজারটা বেশি দিন না পোহাতে হয়। তো সেই জন্য আমরা চেষ্টা করব আজকে যে বিয়েটা ঠিক কিভাবে হবে এবং কোথায় হবে, এই ব্যাপারে সম্পূর্ণভাবে আলাপ করব বা ডিসকাস করব। আপনারা শুনুন, সঙ্গে থাকুন, আশা করি শেষ পর্যন্ত শুনবেন, আপনারা উপকৃত হবেন। আসছি ডিটেলস। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। তো সরাসরি আসি যে আমাদের যে একটা বড় সমস্যা জীবনের, যে বিয়েটা, অর্থাৎ বিয়েটা ঠিক দেখুন, প্রত্যেকের স্বপ্নে থাকে যে আমি এমন একজনকে বিয়ে করব ওই স্বপ্নে দেখা রাজকন্যা। আবার ঠিক উল্টো দিকে একজন মেয়ে, তারও স্বপ্ন দেখে রাজপুত্র, স্বপ্নে দেখা রাজপুত্র দেখি তার এমন হবে, ওই রকম হবে, সেই রকম হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কল্পনা থাকে। আর এটা খুব বাস্তব। কল্পনা না থাকলে বাস্তবকে পাওয়া যায় না, আবার কল্পনা থাকবে এটাও বাস্তব। কিন্তু সমস্যা হয় কি, বাস্তবের সাথে কল্পনাকে মেলানো দুষ্কর ব্যাপার, এবং তার সাথে ভাগ্যকে মেলানো আরো চাপের আছে। কারণ কি, ভাগ্য তার নিজস্ব গতিপথেই চলবে। অর্থাৎ আপনি যে সময় জন্মে গেছেন বা যে সময় জন্ম নিয়েছেন, এই পৃথিবীতে যে সময় আপনি প্রবেশ করেছেন, তখনই আপনার ভাগ্য কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। তারপর আপনার কর্ম, অর্থাৎ আপনি কর্ম করে ভাগ্যটাকে অ্যাচিভ করবেন, কিন্তু ভাগ্য তার আগেই নির্দিষ্ট হয়ে গেছে, আপনার কল্পনা শুরু হওয়ার আগে। তাহলে আমরা যদি ভাগ্যটাকে জেনে নিই বা জানতে পারি, তাহলে আমি প্ল্যান সাজানোটা সুবিধা হবে না, যে আমার যখন এইভাবে বিয়ের যোগ আছে, সুতরাং আমি ওই রাস্তাটাকেই মসৃণ পথে বা ভালো পথে এগোবো। সাপোজ ধরা যাক আমার লাভ ম্যারেজ আছে, লাভ ম্যারেজ বলা যায়, আমি আসছি পরে রুলিংসে আসছি। আমার লাভ ম্যারেজের যোগ আছে,
তাহলে আমি অ্যারেঞ্জ ম্যারেজে কেন খরচা করব? আমি ঘটক কেন লাগাবো? আমি ম্যাট্রিমনি সাইটকে কেন পয়সা দেবো? আমি বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের সাথে বা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে কেন যাব? আমার ফালতু খরচা করে লাভ নেই। আবার অনেকে আমার বিয়ে যদি দেরি হয় তখন অনেকগুলো পাথর দেবেন, যজ্ঞ ক্রিয়া, অনেক রকম ব্যাপার থাকে, সামাজিক ব্যাপার থাকে। তো যখন বয়স বাড়ে মানুষের তখন তাদের টেনশন হয়ে যায় যে আমার ছেলে বা মেয়ে, তার সন্তানের বিয়ে হচ্ছে না, সে যদি একটু বিয়ে থা করতো, এস্টাবলিশ হয়ে যেত, তাহলে আমি একটু নিশ্চিন্তে মরতে পারতাম, ইত্যাদি বিভিন্ন চিন্তা পিতামাতা হিসেবে তাদের মধ্যে আসবে, এবং যখনই চিন্তা আসবে তখনই খরচা বাড়বে। আর সমাজে লুটে নেওয়ার জন্য প্রচুর লোক আছে, বলার অপেক্ষা রাখে না। তো সেই লুটটা যাতে সঠিকভাবে না হতে পারে তার জন্য কি করা যেতে পারে, আমাদের জানতে হবে যে ও বিয়ের জন্য ঠিক কিভাবে বিয়েটা হবে, আদৌ হবে কি হবে না। এর আগের বারে ডিসকাস করেছি, এবারে চার্টে দেখিয়ে দেবো যে আদৌ হবে কি হবে না, সেটা আমরা দেখবো। বিয়েটা কিভাবে হবে সেটা আমাদের জানতে হবে। বিয়ে দেখার জন্য আমরা নর্মালি সপ্তম ভাবকে দায়ী করি বা টানাটানি করি। সপ্তম হলো যে কোনো টাই অফ পার্মানেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে সপ্তম ভাব একমাত্র দায়ী। বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, আবার বিয়ের ক্ষেত্রেও হতে পারে। আবার যেহেতু সপ্তম ভাব মারক, অনেক সময় মৃত্যুর, অনেক সময় নয় সব সময় মৃত্যুর ক্ষেত্রেও সপ্তমকে আমাদের দরকার পড়বে, কিন্তু বাকি যে ঘরগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা আজকের সাবজেক্ট হলো বিয়ে। এইবারে বিয়েটা সপ্তম ভাব থেকে আমরা ধরবো। সপ্তম ভাবের একটা অধিপতি গ্রহ আছে, সে একটি নক্ষত্রে অবস্থান করছে। যে অধিপতি গ্রহ সে কমসে কম একটি ঘরের মালিক এবং এক জায়গায় অবস্থান করবেন, বা দুটি ঘরের মালিক এক জায়গায় অবস্থান করবেন, এবং তিনি একটি নক্ষত্রে থাকবেন। সেই নক্ষত্র আবার দুটি ঘরের বা একটি ঘরের মালিক হবেন এবং তার অবস্থান এক জায়গায় হবে। অনেক সময় একই নক্ষত্র একই হতেও থাকতে পারে, সেক্ষেত্রে ঘর কমে যায়। সাপোজ ধরে যাক যে আমরা ধরলাম যে কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা গেল সপ্তম ভাবের অধিপতি কে বৃহস্পতি। এই বৃহস্পতি দেখা গেল কোন একটি জায়গায় শনি নক্ষত্রে অবস্থান করছে। তাহলে কি হবে? বৃহস্পতি আর শনি সব ঘরগুলো কানেক্টেড হয়ে গেল। কন্যার পর কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, এই ধনু থেকে শুরু হয়ে গেল, অর্থাৎ 4, 5, 6, 7 পরপর ঘরগুলো কিন্তু সপ্তম ভাবের সাথে যুক্ত হয়ে গেল, অর্থাৎ ফল দেবে এরা। এবারে দেখা গেল শনি বা বৃহস্পতি বসে রয়েছে অষ্টমে, তাহলে কানেক্টেড কি কি হলো? 4, 5, 6, 7, 8। এবারে আমাদের ফল বিচার করতে হবে যে এই 8টি ঘরের কি ফল দেয়। যেমন যখন যখন পঞ্চমের সাথে যুক্ত হবে এবং একাদশের সাথে যুক্ত হবে তখন লাভ ম্যারেজ হয়, আদারওয়াইজ লাভ ম্যারেজ হবে না। কিন্তু আবার পঞ্চমের সাথে অষ্টম যুক্ত হলে এবং চতুর্থ যুক্ত হয়ে গেলে লাভ ম্যারেজ হবে না। কারণ কি, আমি এর আগে বলেছি যে প্রত্যেকটি ঘর আর একটি ঘরকে নেগেট করছে, অর্থাৎ পঞ্চমের ফল মাইনাস করে দেয় চতুর্থ, যেমন ঠিক রেট্রোগ্রেড প্ল্যানেট বা বক্রী গ্রহের মতো। আবার সপ্তমের ফল যদি ষষ্ঠ থাকে নেগেট করে দেয়, অষ্টমের ফল সপ্তম থাকলেও অষ্টমকে নেগেট করে। তো যখনই পঞ্চমের সাথে সাথে চতুর্থ ভাব যুক্ত হয়ে যায় তখন কিন্তু সেই ফলটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ সে পঞ্চমের ফল দিতে পারবে না। এবারে যখনই লাভ ম্যারেজ হচ্ছে তখনই আমাদের দেখতে হয় 2, 5 and 11। যদি সপ্তম ভাব বা সপ্তমের অধিপতি গ্রহ পঞ্চম, একাদশ এবং দ্বিতীয় স্থান, কেনই এই তিনটাকে কেন ধরা হলো? কারণ পঞ্চম হলো প্রেম, দ্বিতীয় ভাব হলো বৃদ্ধি, ফ্যামিলি বৃদ্ধি, অর্থাৎ আমার ফ্যামিলি বৃদ্ধি হবে পঞ্চম থেকে, তার মানে আমি প্রেম থেকে সংসার বৃদ্ধি হবে। সপ্তম ভাব বলছে যে আমি বিয়েটা করবো প্রেমজনিত কারণে, যেখানে আমার ফ্যামিলি বৃদ্ধি হবে। আর একাদশ হলো ডিজায়ার ফুলফিলমেন্ট, অর্থাৎ আমার আশা পূরণ হবে, অর্থাৎ যে আশা নিয়ে আমি প্রেম করবো বা যে আশা নিয়ে আমার পরিচিতি হবে সেখান থেকে আমার আশা পূরণ হবে। আবার ফিফথ হলো আমার অপোনেন্ট, অর্থাৎ সপ্তমের একাদশ, আমার অপোনেন্টেরও আশা পূরণ হবে। এইরকম ক্ষেত্রে প্রেমজনিত বা ভালোবাসা জনিত বা লাভ ম্যারেজ ইজ প্রমিসড, অর্থাৎ লাভ ম্যারেজ হবে। অ্যারেঞ্জ ম্যারেজ কখন হবে? অ্যারেঞ্জ ম্যারেজ হবে, দেখুন, নেগোসিয়েশন। অ্যারেঞ্জ মানে নেগোসিয়েশন, অর্থাৎ তৃতীয় ভাব, আমার তৃতীয় ভাব, অপোনেন্টের তৃতীয় ভাব।
অর্থাৎ 3 এবং 9। যখন সপ্তম ভাব, তৃতীয় ভাব, নবম ভাব এবং একাদশ ভাবের সাথে যুক্ত হবে, তখন অ্যারেঞ্জ ম্যারেজ ইজ প্রমিসড, অর্থাৎ সেটা অ্যারেঞ্জ হবে। যদিও অ্যারেঞ্জ বা লাভ ম্যারেজের আরো অনেক জিনিস আছে, কারণ কি সব সময় আমরা যে যদি আশা করি যে আমার ভাবটা, অর্থাৎ আমার সপ্তম ভাব সবসময় হয় 5, নয় 3, নয় 9, শুধু এর মধ্যেই ঘুরতে থাকবে, তা তো হয় না। 12টা কাপ বা 12টা ভাবের মধ্যে যে কোনো ভাবের সাথে অ্যাটাচ থাকতে পারে, যে কোনো ভাবের সাথে। যেমন আমি আপনাদের বলি 6, 8 যদি ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের সাথে সপ্তম পতি ওতপ্রোত ভাবে জড়িয়ে যায়, তাহলে অবৈধ, অর্থাৎ ইলিগাল রিলেশনশিপ থেকে বিয়ে হতে পারে। মানে এমন হতে পারে, দেখবেন আত্মীয় পরিজনের মধ্যে রিলেশনটা এমন, মানে এর মাসতুতো ভাই তার খুড়তুতো কাকা তার অমুকের সাথে এর বিয়ে হলো, যেটা দুটো পরিবার হয়তো মেনে নিতে পারছে না, কিন্তু ঘটনাটা ঘটে গেছে, তারা প্রেম করে বিয়ে করেছে। যেহেতু 6, 8 ছিল, সেহেতু তাদের বৈধ ম্যারেজটা হলো না, অবৈধ। আবার সপ্তম আর অষ্টম যদি যুক্ত হয়ে যায়, অর্থাৎ সপ্তমের সাথে বাকি যা হলো সপ্তম অষ্টম যুক্ত হলো, তখন লিটিগেশন, অর্থাৎ সমস্যা থাকবে এবং সমস্যার মধ্য দিয়ে বিয়ে হবে। আবার পঞ্চম অষ্টম যুক্ত হলে কি হবে? পঞ্চম অষ্টম যুক্ত হয়ে গেলে বিয়েটা হবে নিজের ইচ্ছার চেয়ে অন্যের ইচ্ছায় বেশি, অর্থাৎ নিজের ইচ্ছে থাক নাই থাক, হয় বাবা প্রেসার করলো, নয় মা প্রেসার করলো, বা এমন একটা সিচুয়েশন তৈরি হলো আমার ইচ্ছে ছিল না, তবু আমি বিয়ে করলাম। এই ধরনের সিচুয়েশন কিন্তু ষষ্ঠ এবং অষ্টম ভাবের সাথে যুক্ত হলে এটা হবে। এইবারে আমরা দেখব যে অনেকে আছে না, ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে, প্রেম করেছিল, সবার তো প্রেম করার পর অ্যারেঞ্জ হয় না, ঘর থেকে পালিয়েও যায়। কখন ঘর থেকে পালাবে? দেখুন, পঞ্চম ভাবের সাথে 11 যুক্ত হলো, অর্থাৎ প্রেম ম্যারেজ, অর্থাৎ লাভ ম্যারেজ ইজ প্রমিসড। সেই সঙ্গে সঙ্গে থার্ড হাউস এবং 12th হাউসের সাথে যদি যুক্ত হয়ে যায়, থার্ড মানে কি? ঘর থেকে বেরোলো, অর্থাৎ ঘরকে নেগেট করলো, মানে ঘরের বাইরে বেরোলো। 12 মানে আর দূরে গেল, অর্থাৎ সে কিন্তু ঘরের বাইরে পালিয়ে গিয়ে বিয়ে করলো। সিমিলারলি সেই সময় এটাও দেখতে হবে, দেখবেন অনেক সময় আমি পালিয়ে গিয়ে বিয়ে করলাম, আমি যাকে বিয়ে করলাম তারা আমাকে আশ্রয় দিল, অর্থাৎ তার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলাম। আবার অনেক সময় আছে কেউ আশ্রয় দেয়নি, অর্থাৎ পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ কেউই আশ্রয় দেয়নি, মন থেকে বিয়ে করে অন্য জায়গায় চলে গেল। যখন তৃতীয় ভাবের সাথে নবম ভাব যুক্ত হবে এবং ষষ্ঠ ভাব যুক্ত হবে, তখন তারা দুজনেই বাইরে বাড়ি যাবে, অর্থাৎ কেউ মানছে না, বাড়ি কেউ মানছে না। আর যখন কেউ না কেউ মেনে নিচ্ছে, তখন ওই ঘরে গিয়ে অবস্থান করছে। তো এইরকম ভাবে আমরা 12টা যে ঘর আছে না, এই 12টা ঘরের প্রত্যেকেরই কোনো না কোনো ফল দেওয়ার ক্ষমতা আছে এবং প্রত্যেকে ফল দেবে। আপনার সপ্তম ভাবটা কিভাবে যুক্ত হচ্ছে, কিভাবে কানেক্টেড হচ্ছে, সেখান থেকে আমরা এই দুটো জিনিস পরিষ্কারভাবে বুঝে নিতে পারি। এখন একটা ছোট্ট চার্ট দেখাচ্ছি, ওই চার্টটা দেখে নিন, দেখলে সুবিধা হবে। কারণ কি, চার্ট না দেখলে হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি চার্টটাই বলে দিচ্ছি, দেখতে থাকুন। এটি একটি চার্ট, কৃষ্ণমূর্তি চার্ট। কৃষ্ণমূর্তি চার্টের যেটা বৈশিষ্ট্য সেটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্টার সাব, অর্থাৎ এই যে ফার্স্টে লাইনগুলো লেখা আছে 12টা ঘর, আর এই 12টা ঘরে স্টার আর সাব কেন না, 12টা ঘর হলো 12টা ভাব, অর্থাৎ 12টা রাশির সাথে সাথে এখানে 12টা ভাবকে ইন্ডিকেশন করা হয়েছে। ভাবগুলো এক্স্যাক্টলি কত ডিগ্রিতে অবস্থান করছে এবং যে ডিগ্রিতে অবস্থান করছে সেখানকার স্টারলর্ডকে, অর্থাৎ কোন নক্ষত্র, এবং নক্ষত্রের যে প্রপোর্শনের যে পার্ট, যেটা আমি আগে বলেছি, তাকে সাবলর্ড বলা হয়। সাবলর্ড ডিসাইড করে যে কি কি ঘটনা লাইফে ঘটবে। ফার্স্ট কাস্প, প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, এইভাবে প্রত্যেকটা ভাবের কাস্প এবং স্টার এবং কাস্প সাবলর্ড লেখা আছে। আবার এদিকটা দেখুন, প্রত্যেকটা প্ল্যানেট, ওপরে এখানে লানেট লেখা আছে, বাট এটা প্ল্যানেট, পিটা মিস হয়েছে, প্ল্যানেট অর্থাৎ প্রত্যেকটা গ্রহ, রবি, সোম, সান, মুন, মার্স, সমস্ত গ্রহগুলো লেখা আছে। তার পাশে দেখুন তারা কোন স্টার লর্ডে অবস্থান করছে এবং তারা কোন সাবলর্ডে, অর্থাৎ স্টার মানে কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এবং ঠিক এক্স্যাক্ট পয়েন্টটা ইন্ডিকেট করছে সাবলর্ড। এই সাবলর্ডই কিন্তু ডিসাইড করে যে বিয়ে হবে কি হবে না, বা কেমন হবে। এই সাবলর্ড ইজ দ্য মেইন ডিসাইডার। তো আমরা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা দেখব সপ্তম ভাব, অর্থাৎ 7th কাস্পের সাবলর্ড। এখানে দেখুন 7th কাস্পের সাবলর্ড, সেভেন্থ কাস্পের সাবলর্ড হলো বৃহস্পতি, জুপিটার। এবারে জুপিটারের সিগনিফিকেশন আমি দেখব, এপারে চলে আসবো। আমি চার্টের মধ্যে জুপিটারকে দেখব একটু পরে, দেখছি আগে এখানে দেখি জুপিটার। এখানে জুপিটার রয়েছে,
জুপিটার ইন দ্য স্টার অফ রাহু, সাব অফ রাহু। তাহলে স্টার এবং সাব দুটোই রাহু। এবারে জুপিটার কোন কোন ঘরের মালিক এবং সে সিগনিফাই কী কী করছে। জুপিটারকে খেয়াল করুন, জুপিটার এই ঘরটা জুপিটারের, অর্থাৎ চতুর্থ ঘর এবং সপ্তম ঘর, এ দুটোই হলো জুপিটারের নিজস্ব ঘর। জুপিটার বসে রয়েছে কোথায়? জুপিটারের অবস্থান কোথায়? এখানে, অর্থাৎ তুলা রাশিতে 7 ডিগ্রি 1 মিনিটে জুপিটারের অবস্থান। দ্বিতীয় ভাব তো শুরু হচ্ছে কিন্তু 15 ডিগ্রি 4 থেকে, তার মানে জুপিটার এখানে বসে রয়েছে প্রথম ভাবে, অর্থাৎ দ্বিতীয় ঘরে বসে রয়েছে। দেখে মনে হবে দ্বিতীয় ঘর, কিন্তু ভাবগতভাবে জুপিটার এখানে প্রথমভাবে বসে রয়েছে। তাহলে জুপিটারের সিগনিফিকেশন কী হলো? 1, 4 and 7। ঠিক আছে, এই পর্যন্ত। এবারে জুপিটার ইন দ্য স্টার অফ রাহু। রাহু কোথায় বসে রয়েছে? রাহুর সিগনিফিকেশনটা ভালোভাবে খেয়াল করবেন এখানে, কারণ রাহু আর কেতু বড্ড গোলমেলে হয়ে যায়। রাহুর রুলিং না জানলে অসুবিধা হয়ে যায়। রাহু অবস্থান করছে এখানটা। ফার্স্ট এখানে আমাকে দেখতে হবে রাহু কোন ভাবে অবস্থান করছে। এখানে 10 ডিগ্রিতে ভাব শুরু হয়েছে, রাহু 19 ডিগ্রিতে আছে, তার মানে দশম ভাবে রাহু অবস্থান করছে। দশম ভাবে রাহু অবস্থান করে রাহু কার ফল দেবে? প্রথম কথা হলো রাহু রবির ফল দেবে, কারণ রবির সাথে কনজয়েন্ট, র্যাপ কনজয়েন্ট 19 ডিগ্রি আর 20 ডিগ্রি, অর্থাৎ রাহু এখানে রবির ফল দেবে। বুধের ফল দেবে, মার্কারির ফলও রাহু দেবে, কারণ মার্কারির ঘর, আবার এখানে মার্কারি বসেও রয়েছে। তো রাহু যদি বুধের ফল দেয়, বুধের নিজস্ব ঘর কোনটা? দ্বাদশ ঘর। দেখুন এখানে সিগনিফিকেশনে আমরা কি লিখেছি? রাহু 10 and 12 দশমভাবে বসে রয়েছে, এবং 12 হলো যেহেতু সানের সাথে কনজয়েন্ট, সেহেতু 12-এর ফল দেবে। সাথে 9, 11, 5, 6 ফল দেবে। কিভাবে দেবে? 9-এর ফল দেবে কিভাবে না? যেহেতু মার্কারি বসে রয়েছে, মার্কারির ফল দেবে, সুতরাং মার্কারি দেখুন অবস্থানগতভাবে এখানে 10-এর কাছাকাছি লাগছে লেখাতে, কিন্তু আলটিমেটলি মার্কারি 1 ডিগ্রি 10 মিনিটে আছে, এবং ভাব পড়েছে 15 ডিগ্রি 15 মিনিট, অনেকটা তফাৎ। তার মানে মার্কারি এখানে নবমের রেজাল্ট দেবে, এখানে তাই নবমও লেখা হয়েছে। তো টোটাল সিগনিফিকেশন কী দাঁড়ালো সেটা আমরা নিচে লিখেছি 1, 4, 5, 6, 7, 9, 10, 11 and 12। কে দিচ্ছে না? সপ্তম কাস্পের সাবলর্ড। এবারে সপ্তম কাস্পের সাবলর্ড এখানে যেহেতু দেখুন 5-এর সাথে যুক্ত আছে, 1 5-এর সাথে যুক্ত আছে, 7-এর সাথে যুক্ত আছে, 10 এবং দ্বাদশ। তাহলে বিয়ের ক্ষেত্রে যদি আমরা প্রেডিকশন করি, তাহলে বলতেই পারি যে নিজের পছন্দের কোনো ব্যক্তি বা পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ে হবে, কারণ সপ্তম আছে, অর্থাৎ পার্মানেন্ট টাই অফ রিলেশনশিপকেও ইন্ডিকেশন দিচ্ছে। আবার দেখুন এখানে দশম, দ্বাদশ এবং ষষ্ঠর সাথে ইন্ডিকেশন আছে, অর্থাৎ প্রফেশনাল কোনো কেরিয়ার গড়ার ক্ষেত্রে, অর্থাৎ কোনো চাকরি সূত্রে বা কর্মক্ষেত্রে প্রেমটা হবে, এবং সেটা কী হবে? দ্বাদশের সাথে যুক্ত রয়েছে, নবমের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ ঘরের বাইরে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। এবং সেই সঙ্গে এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, দেখুন সপ্তমের সাথে ষষ্ঠ ভাবও রয়েছে, ভালোভাবে দেখুন, সপ্তমও আছে, ষষ্ঠ আছে, বারবার বলেছি নেগেট করে, অর্থাৎ সপ্তম যদি বিয়ে হয়, ষষ্ঠ কিন্তু ডিভোর্সকে ইন্ডিকেশন দেয়, পঞ্চম যদি প্রেম হয়, চতুর্থ কিন্তু প্রেম ভঙ্গকে ইন্ডিকেশন দেয়, একাদশ যদি সাকসেস হয়, দশম তাহলে তার এগেনস্টে থাকে। তার মানে দেখুন প্রত্যেকটা ঘর সিগনিফাই যেমন করছে, ঠিক তার উল্টো দিকেও সিগনিফাই করছে। এখানে আমাদের প্রশ্ন আসবে যে তাহলে ফিফথ কাস্পের মানে প্রেম করে কি বিয়ে হবে? তখন আমরা দেখবো কাকে? পঞ্চম ভাবকে, যে প্রেম প্রেম ব্যাপারটা কি বলছে। দেখুন এখানে পঞ্চম ঘরে চলে আসা, পঞ্চম ভাবের হলো স্যাটার্ন, শনি। এই শনি এখানে কি সিগনিফাই করছে? সিমিলারলি আর রিপিট করছে না, এখানে 1, 5, 6, 4, 11, অর্থাৎ 1, 5 কিন্তু আছে, 11ও আছে, অর্থাৎ এই জাতকের জীবনে প্রেম হবে। 11, 5 থাকা মানে প্রেম অবশ্যম্ভাবী হবে, কিন্তু সপ্তম এখানে কানেক্টেড নয়, অর্থাৎ যদি বিয়েটা হয়ও প্রেম করে, তাহলেও সেই বিয়ে কিন্তু ষষ্ঠ ভাব থাকার জন্য বা চতুর্থ ভাব থাকার জন্য টিকবে না। আচ্ছা যদি না টিকে তাহলে কি করে বুঝবো যে টিকবে না? না টিকলে তো দ্বিতীয় ম্যারেজও হতে পারে, চান্স থাকে। দেখে নি প্রথম কথা হলো 7th কাস্পের সাবলর্ড জুপিটার। জুপিটার একটা ডুয়েল প্ল্যানেট, দুটো ডুয়েল প্ল্যানেট আছে, একটা হলো জুপিটার, একটা হলো স্যাটার্ন। জুপিটার ডুয়েল প্ল্যানেট অর্থাৎ ডুয়েলিটিকে ইন্ডিকেশন দিল, এবং জুপিটার ইজ ইন দ্য স্টার অফ রাহু। রাহু বসে রয়েছে কোথায়? চর্চির দত্তক, অর্থাৎ ডুয়েল জায়গায় অবস্থান করছে। তার মানে এই জাতকের দুটো বিয়ে লাইফে কনফার্ম, ন্যূনতম দুটো বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। এইভাবে আমরা কিন্তু স্থির সিদ্ধান্তে আমরা যেতে পারি। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং সেই মতো আপনারা ব্যবস্থা নেবেন, এবং আপনারা উপকৃত হবেন। আর আপনারা যত উপকৃত হবেন তত আমার ভালো লাগবে।
পৃথিবীতে কর্ম কিছু ভালো করতে হয়, কারণ এভরি অ্যাকশন হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি যদি আপনাদের কোনো ভালো কাজে লাগি, তাহলে ঈশ্বর আমাকে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা দেখাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।